হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। চিঠি হাতে বসে আছে সদ্য শপথ নেওয়া দেশের রাষ্ট্রপতি শেখ জাহির নয়ন। চিঠিতে একটি মেয়ে তাকে উদ্দেশ্য করে লিখেছে, তার ভাইয়া নির্দোষ, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। বিচারে তার ভাইয়াকে ফাঁসির অর্ডার দিয়েছে। ফাঁসির অর্ডার কার্যকরী হবার আগে রাষ্ট্রপতি যেন লোক মারফত গোপনে বিষয়টা তদন্ত করে, আর তাতে উঠে আসবে সঠিক তথ্য। তারপরও যদি মনে হয় তার ভাইয়া দোষ করেছে, তাহলে ফাঁসি মঞ্জুর করা হোক। চিঠিটা পড়ে রাষ্ট্রপতি কী করবে বুঝতে পারে না। সে তো দেশের রাষ্ট্রপতি, যদিও এখনও সে মিডিয়ার সামনে আসেনি, তাকে অধিকাংশ লোক দেখেনি, শুধুই নামটা শুনেছে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল, স্যার আমাকে একটা কাজ দেবেন, যে কোনো কাজ। আমি সব রকম কাজ করতে পারবো। আমি খুব গরিব স্যার। আমাদের বাড়িঘর সব বন্যার জলে ঢুকে নষ্ট হয়ে গেছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, শুধু আছে আমার দাদু, বয়স হয়ে গেছে, কিছু কাজ করতে পারে না। আমি যদি রোজগার না করি দাদু খেতে পারবে না, আর আমাদের গ্রামে কোনো কাজ নেই। তাই তো কাজের সন্ধানে আমি এখানে চলে এসেছি। দয়া করুন স্যার, আমাকে একটা কাজ দিন। একটা মুদিখানা দোকানের সামনে একটি 30-31 বছরের ছেলে কথাগুলো বলছে। দোকানটা এলাকার মধ্যে সবচেয়ে বড় এবং পুরনো দোকান, অনেক ছোট। দোকানদার সে দোকান থেকে মাল নিয়ে বিক্রি করে। বড় বড় অনুষ্ঠান বাড়ি থেকে অর্ডার আসে। এলাকার পঞ্চায়েত সদস্য আব্বাস চৌধুরীর দোকান। আব্বাস চৌধুরীর দাদু মুদিখানা দোকানটা করেছিল, তখন দোকানটা অত বড় ছিল না। পরবর্তীকালে আব্বাস চৌধুরীর বাবা রিজাইন চৌধুরী দোকানের দায়িত্ব নেয়। তার কঠিন পরিশ্রমে দোকানটিকে তিনি বড় করেন। এই দোকান থেকে উনি লাভের মুখ দেখেন এবং নিজেকে একজন বড় বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে তার বাবা রিজাইন চৌধুরী মারা যাওয়ার পর আব্বাস চৌধুরী দোকান দেখাশোনা করে। আব্বাস চৌধুরী এলাকার একজন নামকরা নেতা, পঞ্চায়েতের একজন মেম্বার। দোকানে 4 জন কর্মচারী ও ম্যানেজার আছে। ছেলেটির এই কথা শুনে দোকানের ম্যানেজার বলল, কি কাজ করবে তুমি? তাছাড়া এখন তো সেই রকম কিছু কাজ নেই, তুমি যাও এখান থেকে। সকাল সকাল বিরক্ত করবে না। দয়া করেন স্যার, যে কোনো কাজ একটা দেন। আমি আজ 2 দিন কিছু খাইনি। আমি সব কাজ করতে পারি, এমনকি চাষের জমিতেও কাজ করতে পারি। যে কোনো কাজের বিনিময়ে আমাকে শুধু খেতে দিলেই হবে। নয়নের কথা শুনে হাসান চৌধুরী মায়া হয়। সে বলল, ঠিক আছে, তোমাকে আমি কাজ দেব। তুমি এখন বলো, কি পর্যন্ত পড়াশোনা করেছো? সেইভাবে তো স্কুলে যায়নি। খুব ছোটোবেলায় বাবা মা মারা গিয়েছিল, দাদুর কাছে মানুষ হয়েছি। দাদু পরে জমিতে চাষ করত, তাই ছোট থেকেই অভাবের জন্য আমিও দাদুর সাথে জমিতে যেতাম। গ্রামেতেই ছিল প্রাইমারি স্কুল, ওই স্কুল পর্যন্ত গেছি, আর আমার বড় স্কুল যাওয়া হয়নি। নয়নের কথা শুনে দোকানের ম্যানেজার হাসান চৌধুরী বলল, সিগনেচার করতে পারিস? মানে তুই নিজের নাম লিখতে পারিস? হ্যাঁ পারি, ওই স্কুলে মাস্টারের কাছ থেকে নাম সই করাটা শিখেছি। ঠিক আছে, তোমাকে আমি কাজ দেব। এই দোকানের মালিক আমি নই, এলাকার পলিটিশিয়ান লিডার আব্বাস চৌধুরী। উনি 10টা বাজলে দোকানে আসেন। উনি এলে আমি ওনার সাথে কথা বলবো। আমাদের দোকান পরিষ্কার, আর যে সমস্ত কাস্টমার দোকান থেকে ধারে মাল নেয়, অর্থাৎ টাকা দিতে দেরি করে, তাদের কাছ থেকে বাড়িতে গিয়ে টাকা আদায় করতে হবে। তার জন্য একটা লোকের দরকার। তুমি যদি তা করতে পারো তাহলে তোমাকে নেব। আমি এই দোকানের ম্যানেজার। কথাটা বলেই হাসান চৌধুরী কাজে মন দিল, আর নয়ন অপেক্ষা করতে লাগলো। আমাদের এই গল্পের নায়ক শেখ জাহির নয়ন। উনি আজকে 2 দিন হলো গ্রামে এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাসান চৌধুরী নয়নকে বলল, তোমার নাম কি? নয়ন একটু অন্যমনস্ক ছিল। হাসান চৌধুরীর কথা উনি শুনতে পাননি। হাসান চৌধুরী পুনরায় বললেই নয়ন বলে, জি স্যার, কিছু বলবেন?
তুমি কি কানে কালা? আমি কখন থেকে জিজ্ঞাসা করছি, শুনতে পাওনি? দেখো, যদি কানে শুনতে না পাও তাহলে তোমাকে কিন্তু আমরা কাজে নেব না, পরিষ্কার বলে দিলাম। না স্যার, আমি কানে কালা নই। আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই শুনতে পাইনি আপনার কথা। আমি দুঃখিত স্যার। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম নয়ন। শুধু নয়ন? আগে পরে কিচ্ছু নেই? না স্যার, আমার দাদু আমাকে নয়ন বলেই ডাকতো। আমি তো মূর্খ মানুষ, তার বেশি কিছু আমি জানি না। দাদু যদি এখানে থাকতো তাহলে বলতে পারতো। নয়ন আরও কিছু বলতে যাবে কি ঠিক সেই সময় আব্বাস চৌধুরী সেখানে চলে আসে। আর হাসানকে উদ্দেশ্য করে আব্বাস চৌধুরী বলল, ম্যানেজার, এই ছেলেটাকে নতুন দেখছি মনে হচ্ছে। আমার এলাকার ছেলে নয়। আপনার কি কোনো রিলেটিভ? আব্বাস চৌধুরীর কথা শুনে হাসান চৌধুরী বলল, না স্যার, উনি আমাদের রিলেটিভ নয়। আসলে সকালবেলা যখন আমি দোকান খুলে কাজ করছিলাম, ঠিক তখনই ও আমাদের দোকানের সামনে আসে আর বলে কিছু কাজ দিতে। ওদের নাকি অনেক দূরে বাড়ি, আর বন্যার জল ঢুকে সব নষ্ট হয়ে গেছে। বাড়িতে দাদু ছাড়া আর কেউ নেই। তারপর হাসান চৌধুরী আব্বাস চৌধুরীকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে আব্বাস চৌধুরী বলল, আমাদের দোকানের জন্য এমনিতে একটা লোকের দরকার, ওকে নিয়ে নিন ম্যানেজার। কিন্তু বড় সাহেব, টাকা আদায়ের জন্য আমাদের তো বিশ্বাসী লোকের প্রয়োজন, আর উনি তো নতুন। কি করে বুঝবো উনি কেমন হবে? সমস্যা নেই, আজ পর্যন্ত আমার পিছনে কেউ বাস দিয়েছে? দেখেছেন আমি লোকের পিছনে বাস দিয়ে ঘুরে বেড়াই? আর ছেলেটাকে দেখে মনে হয় নিরহ, অসহায়, আবার সেই সাথে পড়াশোনাও জানে না। মনে হয় না এই ছেলে আমাদের ভাঙিয়ে কিছু করতে পারবে। আপনি ওকে নিয়ে নিন ম্যানেজার, আর বলুন বেতন খুব বেশি দিতে পারবেন না। দুবেলা টিফিন দেওয়া হবে আর মাসে 5,000 টাকা। ওই টাকা দিয়ে কাজ করলে ভালো, না করলে এখান থেকে বিদায় করুন। আব্বাস চৌধুরীর কথা মতো হাসান চৌধুরী নয়নকে সব কিছু বলল। সব শুনে নয়ন বলল, স্যার, আমার কোনো সমস্যা নেই, আমি ওই বেতনে কাজ করব। তা তুমি এখানে কোথায় আছো? স্যার, কাজের সন্ধানে 2 দিন হলো এখানে এসেছি। ওই মসজিদের পাশে আমি থাকি। তুমি 2 দিন হলো এসেছো, তাহলে তোমার হাতে তো টাকা নেই। কি খাওয়া দাওয়া করছো? স্যার, আমার কাছে মাত্র 20 টাকা ছিল। ওই টাকাতে শুকনো মুড়ি খেয়ে 2 দিন আছি, আর সাথে কলের ঠান্ডা পানি খেয়ে। নয়নের কথা বুঝতে পেরে হাসান চৌধুরী আর কিছুই বলল না। সে বলল, এখানে তো দুবেলার টিফিনের ব্যবস্থা আছে। এখন আমি তোমাকে টিফিন দিচ্ছি, তুমি খেয়ে নাও। তারপর দোকানের ওই পাশে একটা গোডাউন আছে, আজকে কিছু মালপত্র আসবে, ওখানটা পরিষ্কার করে দাও। তারপর তোমাকে আমি একটা কাগজ দেব, সেই কাগজ অনুযায়ী তুমি সেই সব লোকেদের বাড়ির টাকা চাইতে যাবে। আজকে শুধু তোমার এই কাজ থাকবে, তারপরে কালকের কাজ আবার কালকে বুঝিয়ে দেব। হাসান চৌধুরীর কথা শুনে নয়নের চোখে জল চলে এলো। সে চোখের জল মুছতে মুছতে বলল, অনেক ধন্যবাদ স্যার। আমাকে ধন্যবাদ দিতে হবে না, দোকানের মালিক ওখানে বসে আছে, ওনাকে কৃতজ্ঞতা জানাবেন। আর একটা কথা, মালিকের কাছে যখন তখন যাবেন না, উনি ভীষণ ব্যস্ত মানুষ। শুধু সকালবেলা একবার দোকানে আসে আর রাত্রি 10টায় আসে। ওনার ভাই মাঝে মধ্যে আসে, আর ওনার ভাইয়ের সামনে খুব একটা যাবে না, উনি খুব রাগী মানুষ। যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলবে। নয়ন কথা মতো কাজ করতে লাগলো। 2 দিন পর হাসান চৌধুরী নয়নকে বলল, নয়ন, আজকে কিছু জিনিসপত্র দিব, ওইগুলো সাহেবদের বাড়িতে পৌঁছে দেবে। বড় মালকিন ফোন করেছিল, জিনিসপত্র কিছু ফুরিয়ে গেছে। হাসান চৌধুরীর কথা মতো নয়ন মালপত্র নিয়ে আব্বাস চৌধুরীর বাড়িতে আসে। কলিং বেল টিপতেই দরজা খুলে দেয় একটা মেয়ে। নয়নকে দেখে মেয়েটা বলল, নয়ন ভাইয়া, রাইট। হুম। দোকানের ম্যানেজার চাচা ফোন করেছিল, আপনার কথা বলছিল। আসুন, ভেতরে আসুন। কথাটা বলেই নয়নকে ভেতরে নিয়ে যায় ঝর্ণা। ঝর্ণা হলো আব্বাস চৌধুরীর স্ত্রী। খুব ভালো মনের মেয়ে, সব সময় হাসি খুশি থাকে। নয়ন যখন মালপত্র নিয়ে ভেতরে ঢুকলো, সঙ্গে সঙ্গে আব্বাস চৌধুরীর মা নীলোফা বেগম বলল, ঝর্ণা সব কিছু মিলিয়ে নেবে,
বাইরের লোককে তো বিশ্বাস নেই, আর এই তো সবই দুদিন কাজে ঢুকেছে। কি করে জানবে ওর স্বভাব? শাশুড়ির কথায় বিরক্ত হয় ঝর্ণা আর বলে, কী সব উল্টাপাল্টা কথা বলছেন? উল্টো পাল্টা নয়, আজকালকার মানুষকে বিশ্বাস নেই। ঠিক আছে, আপনি যান, আমি সব দেখে নিচ্ছি। তারপর ঝর্ণা সব কিছু মিলিয়ে নেয়। নয়নকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনি বসুন। না ম্যাডাম, আমি বসবো না, দোকানে কাজ আছে। দোকানে কাজ তো সব সময় থাকে, তার জন্য অন্য কর্মচারী আছে, আপনাকে ওই সব কাজ করতে হবে না। আপনি এখন বসুন, আজকে যখন এসেছেন দুপুরে লাঞ্চ এখান থেকে করে যাবেন। ঝর্ণার কথায় আপত্তি জানিয়ে নয়ন বলল, না ম্যাডাম, এটা হয় না। সব হয় ভাইয়া, আমি সব শুনেছি আপনার কথা। আপনি মসজিদের ওখানে থাকেন, থাকার মতো কোনো জায়গা নেই, খুব সমস্যার মধ্যে আপনাকে থাকতে হয়। আমি আপনার বড় সাহেবের সাথে কথা বলবো যাতে আপনি এই বাড়িতে থাকতে পারেন। না ম্যাডাম, আমি ওখানে ঠিক আছি, আমার সমস্যা হয় না। বড় সাহেবের সাথে কথা আপনাকে বলতে হবে না। ঝর্ণা কোনো কথা শুনল না। সে তখন বাড়িতে কাজের মেয়ে মাইসার উদ্দেশ্যে বলল, মাইশা, ভাইয়ার জন্য লাঞ্চ রেডি করো, ভাইয়া খেয়ে যাবে। ভাইয়া বলতে মাইসা নয়নের দিকে তাকালো। নয়ন তখন তাকিয়েছিল। নয়ন তাকাতেই মাইশা চোখ নত করে নিল। নয়ন যখন খেতে বসেছিল ঠিক তখনই আব্বাস চৌধুরী বাড়িতে ঢুকে নয়নকে টেবিলে বসে খেতে দেখে আব্বাস চৌধুরী বলল, কি ব্যাপার নয়ন, তুমি এখানে? স্বামীর কথা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো ঝর্ণা বেগম। সে আব্বাসকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া বাড়িতে মালপত্র দিতে এসেছিল, আমি ভাইয়াকে খেতে বললাম। আর একটা কথা, ভাইয়া এবার থেকে আমাদের এই বাড়িতে থাকবে। আমাদের তো অনেক রুম খালি পড়ে আছে, পেছন দিকে যে রুমটা আছে ভাইয়া ওখানে থাকবে। ভাইয়ার থাকার কোনো জায়গা নেই, ভাইয়ার খুব কষ্ট। তুমি তো এত লোকের উপকার করো, ভাইয়ার জন্য একটু ভাবতে পারছো না? স্ত্রীর কথায় আব্বাস চৌধুরী বিরক্ত মুখে বলল, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। ঝর্ণার বাবা মহিম শেখ পুলিশের চাকরি করে। আব্বাসদের কার্যকলাপ অনেকটাই জানে ঝর্ণার বাবা, তাই শ্বশুরকে ঘাটাতে সাহস হয় না আব্বাস চৌধুরীর। ঝর্ণা অল্প প্রতিবন্ধী, ছোটবেলায় দুর্ঘটনা ঘটে, পায়ে আঘাত লাগে, পায়ে অপারেশন করতে হয়, যার ফলে সেই পাটা ছোট হয়ে যায়, সোজা হয়ে হাঁটতে পারে না। মুখে আপত্তি জানালে নয়ন এটাই চেয়েছিল, বাড়ির ভেতর ঢুকে সব কিছু সচক্ষে দেখা। কথা মতো বাড়ির পেছন দিকে একটা রুমে থাকার ব্যবস্থা করা হয় নয়নের। প্রতিদিন সকাল হলেই দোকানে গিয়ে দোকান পরিষ্কার করা, কাস্টমারদের বাড়িতে তাগাদা করা হলো কাজ। রাতে যখন বাড়ি ফিরল তখন মাইশা খাবার দিতে এলো। মাইশাকে দেখে নয়ন বলল, মাইশা, তুমি এই বাড়িতে কতদিন কাজ করছো? নয়নের কথায় মাইশা নয়নকে ভালো করে পর্যবেক্ষণ করলো, তারপর বলল, ভাইয়া, আমি যদি সত্যি বলি আপনি বিশ্বাস করবেন তো? মাইশার প্রশ্নের উত্তরে নয়ন একটু খাপড়ে যায়। এই মেয়ে কি প্রশ্নের কি উত্তর দিচ্ছে? তবু নয়ন বলল, হ্যাঁ, তুমি সত্যিটা বলো। আমি এই বাড়ির কাজে মেয়ে নই, আমাকে কাজে মেয়ে সাজিয়ে রাখা হয়েছে। আমার জীবনে অনেক ঘটনা সব আমি আপনাকে বলবো। কোথাও যেন মনে হচ্ছে আপনি আমার অনেক দিনে চেনা। বিশ্বাস করবেন তো ভাইয়া? কথাটা বলে মাইশা নয়নের হাত দুটো ধরে ফেলে। নয়নের তখন তার বোন তিতলির কথা মনে পড়ে। সে মাইশাকে বলল, হ্যাঁ বোন, তুমি বলো, আমি তোমার ভাই, নিজের মনে করে বলো। আমি বাবা মার একমাত্র আদরের সন্তান। আমার বাবা ব্যাংকে চাকরি করত। আব্বা চৌধুরীর বাবা আর আমার বাবা দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। চৌধুরীদের বিজনেস তখন অতটা বড় ছিল না, ছোট একটা দোকান ছিল। আমার বাবা যেহেতু ব্যাংকে চাকরি করত তাই বাবার সুপারিশে লোন পেয়েছিল। লোন পাওয়ার পর দোকানটা ওরা বড় করে। দোকানে মালপত্র তুলে ব্যবসা সেভাবে হচ্ছিল না।
তাই ব্যাংকের লোন পরিশোধ করতে পারছিল না। বাবা ব্যাংকের অর্ধেক লোন পরিশোধ করেছে। তারপর বাবা আঙ্কেলকে পরামর্শ দেয় কিভাবে ব্যবসা চালাতে হয়। বাবার পরামর্শে আঙ্কেল কঠোর পরিশ্রম করে বুদ্ধি খাটায়। আস্তে আস্তে ব্যবসায় উন্নতি লাভ করে। তারপর ওদের সাথে সম্পর্ক আমাদের আরও ভালো হয়। আব্বাস ভাইয়া, আজাদ ভাইয়া তখন কলেজে পড়ে। একদিন বাবার একটা কাজ পড়ে দার্জিলিংয়ে 1 সপ্তাহের জন্য। মা বায়না ধরে বাবার সাথে যাবে, কিন্তু আমার মাধ্যমিক পরীক্ষা থাকায় বাবার রাজি ছিল না। তবুও মা জোর করেছিল, তাই বাবা মাকে নিয়ে গিয়েছিল। আর রিয়াজুন আঙ্কেল আমাকে নিজেদের কাছে রেখেছিল। দার্জিলিং থেকে ফেরার পথে পাহাড়ে ধস নামে। বাবার গাড়িটা সে ধসের কবলে পড়ে। কোনোভাবেই বাবা মাকে উদ্ধার করতে পারা যায়নি। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু তবু তারা পারেনি। এই ঘটনায় আমি খুব ভেঙে পড়েছিলাম। ঠিক সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল আঙ্কেল তারপর থেকে আমাকে বাড়িতে আসতে দেয়নি। নিজের মেয়ের মতো ওনাদের বাড়িতে রেখে দিয়েছিল। আন্টিও খুব যত্ন করত, ভালোই চলছিল। এরপর হঠাৎ আঙ্কেল মারা যায়। তারপর থেকে বাড়ির লোকেদের এক পরিবর্তন দেখা যায়। ওর আমাকে সহ্য করতে পারতো না। একমাত্র আব্বাস ভাইয়ের স্ত্রী ঝর্ণা ভাবি আমাকে একটু পছন্দ করত। আর তো কেউ সেভাবে আমার সাথে কথাও বলে না। এখন তো আমি এই বাড়ির কাজে লোক ছাড়া আর কিছু নয়। মাইশার কথা শুনে নয়ন বলল, মাইশা, তোমাকে আমি তুমি বলেই ডাকি। তুমি তো আমার ছোট বোন। জি ভাইয়া। তুমি কতদূর পড়াশোনা করেছো? পড়াশোনার কথা বলতে মাইশার চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সেটা দেখে নয়ন বলল, কোনো সমস্যা মাইশা? না ভাইয়া, কলেজের কথা বলতে কিছু মনে পড়ে গেল। আমার জীবনে সে এক কলঙ্কিত অধ্যায়। সেটা কি কলঙ্কিত আমাকে বলা যাবে না? আমাকে তো তুমি ভাই বলে ডেকেছো, তাহলে ভাইয়ের কাছে লুকিয়ে রাখবে? না ভাইয়া, সমস্যা নেই। আপনাকে বলবো, আপনাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে। কথাটা বলে মাইশা খানিকটা দম নিল। তারপর বলল, ভাইয়া, এই গ্রাম থেকে আধা ঘন্টা পর একটা গ্রাম পরে সেখানেই থাকতো আমার ভালোবাসার মানুষ নীরব। সে আমার থেকে 4 বছরের সিনিয়র ছিল। আমি যখন কলেজে প্রথম ভর্তি হই, ও সে বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরোই। খুব মেধাবী স্টুডেন্ট। ও যেহেতু ভালো স্টুডেন্ট ছিল, কলেজের কোনো অনুষ্ঠানে ওকে দাওয়াত করা হতো। আমাদের নবীনবরণ অনুষ্ঠানে উনি এসেছিলেন, আর ওখানেই আমার সাথে ওর পরিচয়। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব পর্যায়ে যায়। তারপর একদিন আমরা বুঝতে পারি একে অপরের প্রতি কিছু একটা অনুভব করি। আমার এক বান্ধবী কেয়া আমাদের বিষয়টা জানতো। হঠাৎ একদিন শোনা যায় নীরব নাকি কেয়াকে রেপ করে খুন করেছে। তারপর পুলিশ নীরবকে ধরে নিয়ে যায়। নীরব জেলে আছে। শুনলাম তার নাকি ফাঁসির অর্ডার হয়েছে। খুব তাড়াতাড়ি ফাঁসি হয়ে যাবে। আমি জানি না আলো কেন ওকে এত বড় শাস্তি দিচ্ছে। নীরব খুব ভালো মানুষ। মাইশা কথাটা বলে কান্না করতে লাগলো। নয়ন কিছু বলতে যাবে, ঠিক সেই সময় ঝর্ণা সেখানে আসে। মাইশাকে কাঁদতে দেখে ঝর্ণা বলল, কান্না করছো কেন মাইশা? কি করবে বলো? নিয়তির উপর তো কারো হাত নেই। আমি জানি বাবা মাকে একসাথে হারিয়েছো, তাই তুমি সেই শোক ভুলতে পারছো না। কথাটা বলে ঝর্ণা মাইশার মাথায় হাত বুলিয়ে দেয়। মাইশা প্রায় তার বাবা মার জন্য কাঁদে, এটা ঝর্ণা জানে। ঝর্ণা সবসময় সান্ত্বনা দেয় আর নিজে ছোট বোনের মতো তাকে আগলে রাখে। তারপর ঝর্ণা নয়নকে বলল, ভাইয়া, আপনি খেয়ে নিন, রাত হয়ে গেছে। আমি মাইশাকে বলেছিলাম আপনার ডিনারটা যেন আপনার রুমে পৌঁছে দেওয়া হয়। তারপর ঝর্ণা ও মাইশা চলে যায়। নয়ন সব কিছু বুঝতে পারে। সে মনে মনে বলে, নীরব, তুমি যদি সত্যি অপরাধ না করে থাকো, আমি রাষ্ট্রপতি, আমি তোমাকে ফাঁসি দিতে দিব না। তোমার পরিবারকে কোর্টে আবেদন করতে বলবো, যাতে নতুন করে তদন্ত শুরু হয়। আমি তোমাকে বাঁচাবো নীরব, তুমি নিশ্চিন্তে থাকো। এর জন্য আমার আর কিছুটা সময় লাগবে। এই গ্রামে গরিবের বেশে আমি আর কিছুদিন থাকবো। তারপরের দিন আব্বাস চৌধুরী নয়নকে একটা ঠিকানা দেয় আর বলে,
নয়ন, তুমি এই ঠিকানায় যাবে আর এদের থেকে আমার কিছু টাকা পাবে। তুমি তা আলাদা করে খুব চাপ দেবে। ওরা হয়তো কান্নাকাটি করবে, সহানুভূতি আদায়ের চেষ্টা করবে, তবুও কিন্তু শুনবে না। ঠিকানাটা দেখে ম্যানেজার হাসান চৌধুরী বলল, স্যার, এটা কি ঠিক হলো? বাবা মা মারা ছেলে, ভাইটা জেলে আছে, 2 বোনে ওই বাড়িতে থাকে। ভাইয়ের কেস চালাতে চালাতে ওরা নিঃস্ব হয়ে গেছে। শুনেছি সেলাই করে আর বাচ্চা প্রাইভেট পড়ায়। এইভাবে ওদের সংসার চলে। এই 3 মাস হলো শহর থেকে গ্রামে এসেছে। এখনো পর্যন্ত এলাকার লোকজন ভালো করে ওদের সাথে কথা বলে না। হাসান চৌধুরীর কথা শুনে আব্বাস চৌধুরী মজা করে বলল, এটাই তো খেলা, তুমি কেন বোঝো না? ওরা একজন খুনি আসামির বোন। ওই এলাকায় থাকার ওদের কোনো অধিকার নেই। এই গ্রামটা আমাদের পঞ্চায়েতের অন্তর্গত। আমি ওখানকার লোকাল মেম্বারের সাথে কথা বলেছি, উনি সহযোগিতা করবে। ওই বাড়ি থেকে ওদেরকে উচ্ছেদ করতে হবে। ওরা ওখানে একটা পার্টি অফিস তৈরি করবে, পরিকল্পনা করা হয়েছে। এটা কি ঠিক হবে? সব কিছু ঠিক হবে। আমি রহিমের সাথে কথা বলছি, ও সব ব্যবস্থা করে দেবে বলেছে। বড় মেয়েটা ভীষণ চালাক, ও আমাদের একদিন হুমকি দিয়েছে ও এর শেষ দেখে ছাড়বে। ওকে আমি ছাড়বো না, ওই মেয়েটা সম্মানহানি করব। নয়ন ওদের কথাবার্তা কিছুটা বুঝতে পারল। বাকিটা বুঝবার জন্য ও সেই ঠিকানায় টাকা চাইতে গেল। দেখল 2টো মাটির ঘর আর দরজাটা ছিল বাঁশের বেড়া দেওয়া। খুব সহজে নয়ন সেই বেড়া ঠেলে ভেতরে প্রবেশ করলো। দেখল একটা 22-23 বছরের মেয়ে দুয়ারে বসে কাপড় সেলাই করছে। নয়নকে দেখে মেয়েটা মাথায় ওড়নাটা ভালো করে চাপা দিল। তারপর জিজ্ঞাসা করলো, কাকে চাই? নয়ন তখন সামিরাকে দেখতে ব্যস্ত ছিল। সামিরা তাকে পুনরায় জিজ্ঞাসা করলেই নয়ন স্বাভাবিক হয় আর বলে, আমি আকবর মোল্লার ফ্যামিলির সাথে কথা বলতে চাই। নয়নের কথায় সামিরা বলল, জি বলুন, আমি আকবর মোল্লার বড় মেয়ে সামিরা। আমি আব্বাস চৌধুরীর দোকানে কাজ করি। আপনার বাবার কাছে দোকানের মালিক একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পায়। উনি আমাকে পাঠালেন, টাকাটা কবে দেওয়া হবে? নয়নের কথা শুনে সামিরা বলল, দেখুন, আমার বাবার একটা ছোট মুদিখানা দোকান ছিল। বাবা ওদের দোকান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে বিক্রি করত, এটা আমি জানি। কিন্তু বাবার দেনা ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। আমার বাবা খুব ভালো মানুষ ছিল। কেউ যদি টাকা পেত আগে তার বাড়িতে দিয়ে আসতো। আমার মনে হয় না আব্বাস চৌধুরী সত্যি কথা বলছে। উনি তো পলিটিশিয়ান, লিডার, এলাকার প্রভাবশালী নেতা। ওনার অনেক ক্ষমতা। শুনেছে আমরা আবার এই বাড়িতে ফিরে এসেছি, সেই জন্য আবার টাকা আদায় করতে পাঠিয়েছে যাতে আমরা বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু এবার আর ভুল করব না, এই বাড়ি ছেড়ে যাব না। আপনি বলে দেবেন আমরা টাকা দিতে পারবো না। ওনার ক্ষমতার মধ্যে যা আছে উনি যেন করে নেন। কথাটা বলে সামিরা রুমের ভেতরে চলে যায়। নয়ন মুচকি এসে সেখান থেকে চলে আসে। সামিরার বাবা আকবর মোল্লা বাড়ির সাথে ছোট মুদিখানা দোকান ছিল। যেহেতু রাস্তার ধারে তার বাড়ি, তাই বেচাকেনা ভালো হতো। আর সেই সাথে পৈতৃক সম্পত্তি সে কিছু ভাগ পেয়েছিল। মোটামুটি সচ্ছল পরিবার ছিল। 1 ছেলে 2 মেয়ে। ছেলে নীরব, বড় মেয়ে সামিরা আর ছোট মেয়ে সাদিয়া। এই নিয়ে তাদের সুখের সংসার ছিল। কিন্তু একটা ঘটনায় ওদের সংসারটাকে অগোছালো করে দেয়। সামিরা আমাদের এই গল্পের নায়িকা। তার বয়স 23 বছর। সামিরার বড় ভাই নীরব গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার জীবনে আসে একটা কালবৈশাখী ঝড়। ধর্ষণ ও খুনের মিথ্যা বদনামে তাকে জেলে যেতে হয়। এই ঘটনায় পুরো গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে যায় সামিরাদের পরিবারের ওপর। গ্রামের সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তারা শহরে চলে যায় তার বোনের বাড়ি। শুধুমাত্র জন্মভিটে বলে আকবর মোল্লা বিক্রি করতে পারেনি। কিন্তু সেই টাকায় নীরবের কেস লড়তে শেষ হয়ে যায়। আকবর মোল্লা এই চিন্তা নিতে পারে না। সে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিছুদিন পর তার স্ত্রী নাজেরা বেগম মারা যায়। 2 বোন ফুপির কাছেই থাকতো। ফুপির ছেলে মেয়ে কেউ ছিল না। ফুপি 2 বোনকে খুব ভালোবাসত।
সামিরা উচ্চ মাধ্যমিক দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করত, কিন্তু কোম্পানির বস তার ভাইয়া সমস্ত ঘটনা জেনে যায় বলে সে চাকরি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর ফুপি হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সম্বল ছিল শুধু ফুপি বাড়ি, কিন্তু ফুপি মারা যাওয়ার পর তার দেওর বাড়ি দখল দেয়। তখন সামিরা খুব চিন্তায় পড়ে যায়। গ্রামে তার বাবার এক বন্ধু ছিল, রায়হান। তার সাথে যোগাযোগ করে তারা দুই বোনে গ্রামে ফিরে আসে। বাড়ির অর্ধেক জায়গা এক প্রতিবেশী জোর করে দখল করে। কিছুটা জায়গা ফাঁকা পড়েছিল, সেখানে তারা দুটো মাটির ঘর তৈরি করে থাকা শুরু করে। আর রায়হান চাচার সাহায্যে সে একটা মেশিন কেনে এবং জামা কাপড় সেলাই কাজ শুরু করে। সেই সাথে কিছু কিছু ছোট বাচ্চাকে পড়াতে শুরু করে। গ্রামের অর্ধেক মানুষ নীরবের ঘটনাটা বিশ্বাস করতে চায় না, কিন্তু আব্বাস চৌধুরীর ভয়ে কেউ কিছু বলে না। তারা অনেকেই এই পরিবারকে ভালোবাসত। তাদের মধ্যে অনেকেই তাদের বাচ্চাকে সামিরার কাছে পড়তে পাঠায়। সামিরার ছোট বোন সাদিয়ার 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তার খুব ইচ্ছা সে কলেজে পড়বে, কিন্তু কলেজে ভর্তি হওয়ার মতো টাকা না থাকায় সে ভর্তি হতে পারছে না। নয়ন যখন দোকানে ফিরে আসে, তখন সেখানে আব্বাস চৌধুরীর ছোট ভাই আজাদ নয়নকে উদ্দেশ্য করে বলল, কিরে নয়ন, তুই যে আজকে আকবর মোল্লার বাড়িতে টাকা চেতে গেলি, কি হলো? ওর মেয়ে কি বললো তোকে? আজাদের কথা শুনে নয়ন বলল, ওর মেয়ে বলল ওর বাবা কখনো দেনা করেনি, বাবা খুব ভালো মানুষ ছিল। আপনারা নাকি ওদের নামে মিথ্যা কথা বলেছেন, তাই ওরা টাকা দিতে পারবে না। আপনাদের যা করার করে নিতে বলেছি। ঠিক আছে, আমিও দেখে নেব। ওই মেয়ের তেজ অনেক, আমি ছাড়বো না। নীরবের এত বড় সাহস আমার সাথে চ্যালেঞ্জ নেয়। পরিবার তো শেষ হয়ে গেছে, আর ওই দুটো মেয়েকে আমি সমাজে মুখ দেখাতে দেব না। তখন পাশে বসা ম্যানেজার হাসান চৌধুরী বলল, ছোট সাহেব, সামনে ইলেকশন এসে গেছে, অসুবিধা আছে এখন কিছু করতে গেলে, তাই এখন চুপচাপ থাকুন। ইলেকশন মিটে যাক, তখন দেখা যাবে। বড় স্যার বলছিল এবারে জেলা পরিষদে দাঁড়াবে, কোনো একটা পদ পেয়ে যেতে পারে, তখন তো আরও ক্ষমতা হয়ে যাবে, আরও পাওয়ার পেয়ে যাবেন। হাসান চৌধুরীর কথায় আজাদ আর কিছু বলে না, সে চুপ করে যায়। তারপর আজাদ নয়নকে বলল, নয়ন, তুই আমাদের বাড়ির কাজের মেয়ে মাইশার সাথে বেশি কথা বলবি না। আজাদের কথা শুনে নয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন ছোট সাহেব? নয়ন, তুই আমাদের বাড়ির কাজের মেয়ে মাইশার সাথে বেশি কথা বলবি না। মেয়েটার একটু মানসিক সমস্যা আছে, বাবা মা একসাথে মারা গেছে তো, তারপর থেকে ভুলভাল বকে, তাই ওর কথা খুব একটা বিশ্বাস করবে না। যদি বলে জানবেও বানিয়ে মিথ্যা কথা বলছে। বাবা মার মৃত্যু মেনে নিতে পারে না, তাই আজে বাজে বকে। আমি যদি থাকি একটু বকাবকি করি, তখন চুপ হয়ে যায়। আর আমার ভাবিও খুব ওকে ভালোবাসে, ওর আজকে রাতে একটু বাড়াবাড়ি করে। আজাদের কথা বুঝতে পেরে নয়ন কিছু বলল না। সে রাতের বেলা বাড়ি এলেই মাইশা ওকে খাবার দিতে আসে, কিন্তু সেদিন মাইশা নয়নকে কোনো কথাই বলেনি। নয়ন দেখে মাইশার চোখের জল, হয়তো কিছুক্ষণ আগে কান্না করেছে, তাই সে আর মাইশাকে কিছু জিজ্ঞেস করলো না। খাবার টেবিলে রেখে সে চলে গেল। খাওয়া দাওয়া করে নয়ন ঘুমানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম আসছিল না। তার কেন জানি সামিরার মুখটা মনে পড়ছে আর তার কথাগুলো। ঘুম আসছিল না বলে সে তার মোবাইলে গান শুনছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। তার মা ফোন করেছে। নয়নের কোনো মোবাইল ছিল না। কাজে ঢুকে ম্যানেজার হাসান চৌধুরী তাকে কাজের সুবিধার জন্য একটা মোবাইল দিয়েছে। মায়ের ফোন দেখে নয়ন সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? নয়নের কথা শুনে অভিমান করে তার মা আনোয়ারা বেগম বলল, ওয়ালাইকুম সালাম, আমি ভালো নেই। আজ কতদিন হলো তোর খবর পাচ্ছি না, কি করে ভালো থাকবো বল? তুমি রাগ করছো কেন মা? তুমি তো জানো আমি জব করি, সেখানে আমার দায়িত্ব আছে। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে না? আমি তো ফোন করি তোমায়, ইদানিং কাজের চাপ থাকায় ফোন করতে পারিনি। তুমি চিন্তা করবে না মা, আমি ভালো আছি। তারপর তুমি ডাক্তার আঙ্কেলকে দেখিয়েছিলে? তোমার পায়ের ব্যথা কমেছে?
হ্যাঁ কমেছে। তোর বাবার শরীরটা ভালো নেই, তবুও কথা শুনছে না। এই শরীর নিয়ে সে আবার দিল্লি গেছে। আমি তো বলেছি বাবাকে আর বিজনেস করতে হবে না, এই বয়সে এত চাপ নিতে হবে না। আমি তো আছি মা। আর তিতলি ও এখন কেমন পড়াশোনা করছে? কেমন করছে আমি তো জানি না, তবে নিয়মিত কলেজে যাই। এখন অনেক বন্ধু বান্ধব জুটেছে। তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বাবা খুব রাগারাগি করছে। বলছে কি এমন চাকরি পেলে যে আমাদের ছেড়ে থাকতে হচ্ছে, ওকে চাকরি করতে হবে না, আমার ব্যবসায় ওকে বসিয়ে দেব। আমাদের যা আছে পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। মার কথায় নয়ন হাসে আর বলে, মা, বসে বসে খেলে হবে? আমাকে তো কর্ম করতে হবে। আর তুমি তো জানো মা, আমার স্বপ্ন আমি কিছু কাজ করব। আমি জানি না বাবা, তুই কি কাজ করছিস। তুই তো তোর মামার সাথে রাজনীতি করতিস, রাজনীতি করতে করতেই সামাজিক কিছু কাজ করতিস। তোর বাবা এগুলো ভালোভাবে নিয়েছিল, কিন্তু তোর এই দীর্ঘদিন বাড়ি ছেড়ে চলে যাওয়াটা তোর বাবা মেনে নিতে পারছে না। তোকে কিন্তু এবার বাড়ি এসে বলতে হবে তুই কি কাজ করিস। মায়ের কথায় নয়ন বলল, তুমি চিন্তা করো না মা, আর কিছুদিন ওয়েট করো। তোমার ছেলে খারাপ কিছু করছে না, তার প্রমাণ তুমি পাবে। আর খুব তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে যাচ্ছি। তোমার ছেলে মানুষের ভালোর জন্য কাজ করছে। আমি তো জানি আমার ছেলে কখনোই কারো খারাপ করতে পারে না। আনোয়ারা বেগম যখন নয়নের সাথে কথা বলছিল তখন তার বোন তিতলি সেখানে আসে আর তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, ভাইয়া ফোন করেছে, আমাকে দাও, আমি কথা বলি। মায়ের কাছ থেকে ফোন নিয়ে তিতলি নয়নের সাথে কথা বলে আর বলল, ভাইয়া, তুই কি আমাদের ভুলে গেছিস? তুই ফোন করিস না, বাড়ি আসিস না, আমাদের কথা তোর মনে নেই? বোনের কথায় নয়ন বলল, কি বলছিস রে বোন? তোদেরকে ভুলে যাওয়া সম্ভব? তুই, মা, বাবা, এরা যে আমার কলিজা। যদি কলিজা হতাম তুই আমাদের খোঁজ খবর নিতিস। তুই কবে বাড়ি থেকে গেছিস? শুধু মাঝে মাঝে ফোন করতেছিস, তাও 2 মাস ফোনই করিস না। ঠিক আছে পাকা বুড়ি, আমি 1 মাস পর বাড়ি যাব। এখন অফিসে প্রচুর কাজের চাপ, তাই যেতে পারছি না। ঠিক আছে ভাইয়া, তুই যখন আসবি আমার জন্য একটা আইফোন আনবি আর একটা মিষ্টি ভাবি নিয়ে আসবি, কেমন? মা তোর বিয়ের কথা বলেছিল, বলছে 30 বছর বয়স হয়ে গেল, এবার তোর বিয়ে দিবে। আমি একা বাড়িতে থাকি, ভালো লাগে না, একটা সঙ্গী হলে আমি গল্প করব। ঠিক আছে, এখন আমি রাখছি, আমার ফোন আসছে, তোর সঙ্গে পরে কথা বলবো, কেমন? কথাটা বলে নয়ন ফোনটা কেটে দেয়। তারপর সে অন্য ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম ইকবাল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তারপরে আপনার কাজ কতটুকু এগোলো? মোটামুটি রাস্তা দেখতে পেয়েছি, এখনো লক্ষ্যে পৌঁছাতে পারিনি, আর কিছুটা সময় লাগবে। 1 মাসের মধ্যে পারবেন তো? একটা কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ, সেটা আপনি জেনে গ্রহণ করেছেন। আপনাকে বারণ করা হয়েছিল, আপনি কিন্তু শোনেননি। ইকবাল শেখের কথায় নয়ন বলল, আসলে কি জানেন তো ইকবাল সাহেব, কোনো অপরাধী যদি অপরাধ না করে সাজা পায়, এটা কিন্তু খুবই কষ্টকর। তাই আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমার কোথাও যেন মনে হয়েছে ব্যক্তিটি অপরাধী নয়, ষড়যন্ত্রের শিকার। স্যার। ইকবাল শেখ নয়নের বন্ধু, ও একজন আইনজীবী। দুজনেই দীর্ঘদিন রাজনীতিও করেছে। নয়ন তার যোগ্যতায় দেশের রাষ্ট্রপতি হয়েছে। নয়ন সহজেই মিডিয়ায় নিজেকে দেখায় না, উনি একটু গোপন থাকেন, তবে ওনার নামটা অনেকেই জানেন। কিন্তু কখনো যেহেতু মিডিয়ায় উনি আসেননি, তাই সেইভাবে উনি কারো কাছে ধরা পড়েননি। নিজেকে সিক্রেট রেখে উনি একটা অভিযানে নেমেছেন, প্রকৃত দোষীকে খুঁজে বার করার অভিযান। এর কিছুদিন পর সামিরা কিছু অর্ডার পেয়েছিল। সে যখন দিতে যাচ্ছিল আব্বাসের দোকানের পাশ দিয়ে, তখন নয়ন দোকানে ছিল। আব্বা সামিরাকে দেখতে পেয়ে ছুটে আসে আর বলে, এই তোর বাবা দেনা করে গেছে, তার টাকা কে শোধ করবে? আমার বাবা কখনো বলেনি আপনারা আমার বাবার কাছে টাকা পাবেন। কেন কেন তোরা জানিস না তোর বাবা আমাদের দোকান থেকে মালপত্র নিয়ে গেছে বিক্রি করতে? আমার বাবা ক্যাশ টাকার জিনিস কিন্তু কোনো বাকিতে কিন্তু না। আপনারা আমার বাবার নামে মিথ্যে বদনাম দিচ্ছেন। কি
তোর এত বড় সাহস, তোর বাবার নামে মিথ্যা বদনাম দিচ্ছিস? খাতা দেখতে চাস? না, ওটা তো আপনাদের তৈরি করা ওই খাতা, আমি দেখব না। আপনারা শুধু আমার বাবা নামে মিথ্যে অভিযোগ করেছেন আর আমার ভাইয়ার নামে মিথ্যে অভিযোগ করে তাকে জেলে পাঠিয়েছেন। আপনাদের আল্লাহ ক্ষমা করবে না, এর শাস্তি আপনারা পাবেন। রাজনীতি করে বলে কি মনে করেছেন নিজেদের ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তাই করবেন? পারবেন না। আমার ভাইয়া সব সত্যিটা জেনে গিয়েছে, তাই তো আপনারা আমার ভাইয়ার নামে মিথ্যে বদনাম করলেন, যার জন্য আমার বাবা মা চিন্তা করে দুজনেই মারা গেল। তারপর গায়ের জোরে আমাদের বাড়ির কাছে জায়গাটা প্রতিবেশীদের নিয়ে দখল নিয়েছেন। এখন আবার ঠিক করেছেন এই বাড়িটা দখল নেবেন, পার্টি অফিস বানাবেন। আমাদের বাড়িটা দখল নিয়ে একবার দেখবেন। এতদিন তো কিছু বলিনি, এবার কিন্তু ছেড়ে কথা বলবো না। যাবার আগে সামিরা আর একবার আব্বাসের উদ্দেশ্যে বলল, চিন্তা করবেন না, আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। খুব তাড়াতাড়ি তোরা তোদের কর্মের শাস্তি পাবে ইনশাল্লাহ। তোদের দেখাবেই দেখাবেই দেখাবেই। কথাটা বলেই আব্বাসকে কিছু বলার সুযোগ না দিয়ে সামিরা চলে যায়। নয়ন তখন এক দৃষ্টিতে সামিরার দিকে তাকিয়েছিল। সেটা দেখে আব্বাস বলল, ওই তুই কি দেখছিস ওর দিকে? একটা ফালতু মেয়ে, নষ্টা চরিত্র। ওর ভাই একটা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে, জেলে আছে, কিছুদিন পর তার ফাঁসি হয়ে যাবে। আবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে যাতে ওর ভাইকে ফাঁসি না দেওয়া হয়। ওর বাবা মা খুব কান্নাকাটি করতো, বলতো আমাদের ছেলেকে বাঁচাও, কিন্তু ওর ছেলে যে আমাদের কত বড় সর্বনাশা করেছে সেটা তো জানি। এই রকম বিষধর সাপকে বাঁচিয়ে কে রাখবে? আব্বাস যখন কথাগুলো বলছিল তখন আজাদ আব্বাসের কাছে আসে আর বলে, ভাইয়া শুনলাম সামিরা এইখান দিয়ে যাচ্ছিল আর তোমাকে নাকি যাতা বলে অপমান করছে। তুমি মেয়েটাকে কেন কিছু বললে না? আজাদ, সবসময় মাথা গরম করে কাজ করলে হয় না, কিছু সময় মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। সামনে ইলেকশন এসে গেছে, আমার জেলা পরিষদের টিকিট কনফার্ম হয়ে গেছে। আগে ভোটে দাঁড়াই, তারপর ওই মেয়েকে আমি দেখে নেব। তারপর আব্বাস নয়নকে উদ্দেশ্য করে বলল, এই তুই দাঁড়িয়ে কি শুনছিস এখানে? যা কাজ করবি যা। তোকে যে বললাম ভেতরে গোডাউন পরিষ্কার করতে হবে, আবার কালকে মাল আসবে। জি সাহেব, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি। কথাটা বলে নয়ন দোকানের গোডাউন পরিষ্কার করতে চলে যায়। তার খুব ইচ্ছা সামিরার সাথে দেখা করার। কেন জানি না এই মেয়েটার সাহস এবং কথাবার্তায় সে খুব মুগ্ধ হয়েছে। তাই সে ঠিক করলো আজকে সন্ধ্যাবেলা যেভাবেই হোক তাকে এই মেয়েটার সাথে দেখা করতেই হবে। যেমন কথা সেই রকম কাজ। সন্ধ্যাবেলা নয়ন ম্যানেজার হাসান চৌধুরীকে বলল, স্যার, আজকে সন্ধ্যাবেলা তো কোনো কাজ নেই, আমি একটু সন্ধ্যাবেলা বেরোবো। নয়নের কথা শুনে ম্যানেজার হাসান চৌধুরী বলল, এই গ্রামে তোমাদের সব কিছু অপরিচিত, তা তুমি কোথায় বেরোবে? এখানে আসার পর রাস্তায় একটা ফকিরের সাথে আমার পরিচয় হয়েছে। কালকে হঠাৎ দেখা হয়েছিল স্কুলের পাশে যে বাজার আছে ওখানে বসে ভিক্ষা করি, আর সন্ধ্যাবেলা স্কুলের ভিতরে থাকি। আমি ওখানেই দেখা করতে যাব। ঠিক আছে, যাবে, তবে দেরি করবে না। রাত 9টার মধ্যে বাড়ি চলে যাবে, তা না হলে সাহেবরা জেনে গেলে ওরা আবার বকাবকি করবে। ম্যানেজার হাসান চৌধুরীর অনুমতি নিয়ে নয়ন সোজা চলে যায় সামিরাদের বাড়ি। সামিরার ছোট বোন সাদিয়ার জ্বর, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। সামিরা রুমটা পরিষ্কার করছিল। সাদিয়া বলল, আপু, তুই সকালবেলা কোথায় চলে গিয়েছিলিস? আমি তোকে কত খুঁজেছি জানিস? ছোট বোনের কথা শুনে সামিরা তার মাথায় হাত দিয়ে জ্বর চেক করে আর বলে, না, এখন জ্বর নেই। তা তোর কখন ঘুম ভাঙলো? এই তো কিছুক্ষণ আগে। আপু, তুই কোথায় গিয়েছিলিস? আমাকে বলে যাসনি কেন? আমি একটা কাজে গিয়েছিলাম। কি কাজ আপু? রায়হান চাচা বলছিল পাশের গ্রামে একটা মেয়ের বিয়ে আছে, ওরা নাকি আমাকে দিয়ে ব্লাউজ তৈরি করাবে। ওই বাড়ির সকল মেয়েরাই আমাকে দিয়ে কাজ করাবে, অনেকগুলো অর্ডার। তাই ওদের সাথে দেখা করতে গিয়েছিলাম। এখন তো টাকার দরকার, তোকে কলেজে ভর্তি করব, তুই পড়াশুনো করবি।
আর তোর কটা ছেলে পরিয়ে আর কাপড় সেলাই করে কয়দিন চলবে বল? তাই যদি একটু বড় অর্ডার পাই তবু সংসারটা ভালো করে চালাতে পারবো। তারপর ভাইয়ার জন্য একটা অন্য উকিল ধরবো। উকিল ধরে আর কি করবি? ভাইয়ার তো ফাঁসি হয়ে যাবে। তুই তো রাষ্ট্রপতির উদ্দেশ্যে চিঠি দিলি, কিন্তু কাজ তো হলো না। দাঁড়া, এই তো সবে উনি শপথ নিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন। ওনাকে তো কিছুটা সময় দিতে হবে। উনি কখনো প্রকাশে এলো না। শুনেছি মানুষ হিসেবে উনি খুব ভালো। দেখা যাক আমাদের কপালে আল্লাহ কি লিখেছে। এখনও এসব কথা ছাড়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা কলেজে ফর্ম তুলবি, ভর্তি হতে হবে তো। আপু, আমি আর পড়াশোনা করব না, আমি তোর মতো কাজ করব। ধুর পাগলি, তা বলে হয়? তুই যে আমাদের সবার অতি প্রিয়। বাবা মা চলে গেছে, আমি তোকে কথা দিয়েছি তোকে কখনো অভাবের মধ্যে বড় হতে দেব না। আমি সব সময় তোর পাশে থাকবো। আমি জানি আপু, তোরা সবাই আমাকে ভালোবাসিস, বিশেষ করে ভাইয়া। ভাইয়ার তো তুলনাই হয় না। যারা আমার ভাইয়ের ক্ষতি করেছে তাদের কখনো ভালো হবে না, দেখিস। তারপর কান্না করতে করতে সাদিয়া বলল, আপু, আমরা ভাইয়াকে দেখতে পাবো না? সাদিয়ার কথা শুনে সামিরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর বলল, আমি জানি না, আমি কিছু জানি না রে বোন। কেন আমাদের এরকম হলো? আমরা তো বেশ ভালোই ছিলাম। ঠিক তখনই তাদের গেটের সামনে ঠক ঠক আওয়াজ হলো। সামিরা জিজ্ঞাসা করলো, কেন রায়হান চাচা? সামিরার কথায় নয়ন বলল, আমার নাম নয়ন, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনাদের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। প্লিজ দরজাটা খুলুন আর আমাকে একটু বিশ্বাস করুন। নয়নের কথায় সামিরা বলল, দেখুন, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো দরজা খোলা যাবে না। তাছাড়া আমরা দুই বোন থাকি। সন্ধ্যার পর আমরা কাউকে এই বাড়িতে আসতে দিই না, একমাত্র রায়হান চাচা আর চাচি আসে। আপনি এখন বাড়ি চলে যান, যদি কিছু দরকার পড়ে কাল সকালে আসবেন। দেখুন, আমাকে একজন উকিল পাঠিয়েছে, আপনার ভাইয়ের বিষয়ে কিছু কথা বলতে চাই। ভাইয়া আর উকিলের কথা বলতে সামিরা দরজা খুলে দেয় আর লাইটের আলোয় নয়নকে দেখে চিনতে পারে। সামিরা বলে, আপনি মিথ্যে বললেন কেন? আপনি তো আব্বাস চৌধুরীর ওখানে কাজ করেন। সেদিন টাকা চাইতে এসেছিলেন। তারপর আজকে যখন আব্বাস চৌধুরী আমাকে অপমান করছিল, আপনি তখন ওইখানে দাঁড়িয়েছিলেন। আর এখন বলছেন আপনাকে উকিল সাহেব পাঠিয়েছে ভাইয়ার বিষয়ে কথা বলার জন্য। সামিরার কথায় নয়ন বলল, প্লিজ সামিরা, আমাকে ভুল বুঝবেন না। আপনাদের সাথে সত্যি কিছু কথা আছে। আমাকে যেটা দেখছেন সেটা আমি নই। তবে আপনি কি সেটা খুলে বলুন। এখানে বলা যাবে না, আশেপাশের লোক শুনতে পাবে। আপনি রুমে চলুন, তারপর বলবো। নয়নের কথায় সামিরা কিছুক্ষণ ভাবল, তারপর কি মনে করে নয়নকে ভেতরে নিয়ে এলো। তারপর বলল, হ্যাঁ বলুন, কি জন্য এসেছেন? আমাকে সত্যি একজন উকিল পাঠিয়েছে আপনাদেরকে সাহায্য করার জন্য। আমি ওখানে কাজ করি, এটা সত্যি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি আপনাদের বিষয়ে কিছু ঘটনা শুনেছি, শুনেছি আপনার ভাই নির্দোষ। তাই আপনার ভাইকে বাঁচাতে হলে আমাকে সমস্ত ঘটনা আপনাদের বলতে হবে, তা না হলে আমি সাহায্য করতে পারবো না। যে উকিল, আমি তার সাথে কথা বলবো আর তাকে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওর সাথে কথা বলছি। কথাটা বলে নয়ন বাইরে বেরিয়ে এসে তার বন্ধু ইকবালকে ফোন করলো আর বলল, ইকবাল, আমি যে জন্য গ্রামে এসেছি সেটা সফল হতে চলেছি। আমি এখন নীরবদের বাড়িতে আছি। তার বোনকে বলেছি আমাকে উকিল পাঠিয়েছে। ওর বোন আমাকে বিশ্বাস করতে চাইছে না, বলছে উকিলের সাথে কথা বলবে। আমি তোকে উকিল বানিয়েছি, তুই ওকে বল আমি ওনাকে পাঠিয়েছি, আর আমাকে সব কিছু খুলে বলতে বল। টাকার চিন্তা করতে হবে না। নয়নের কথা শুনে ইকবাল বলল, কিন্তু নয়ন, তুমি তো বলনি মাইশা ওই বাড়িতে আছে? ও সমস্ত ঘটনা জানে, ওকে জিজ্ঞেস করলেই তো হয়। আবার নীরবের বোনের কাছে গেছিস কেন? সত্যিই তুই বোকা। আমি নীরবের বোনের কাছে এসেছি কেসের বিষয়ে ওদের সাহায্য করতে হবে না। সেটা কি মাইশা পারবে? মাইশার হাত পা বাঁধা আছে, ওর তো কিছু করার নেই।
ওকে জিজ্ঞাসা করে কিছুটা জানতে পেরেছি। পুরোটা এদের কাছ থেকে শুনতে চাই। এখন যেটা বলছিস সেটা কর। নীরবের কথা বুঝতে পেরে ইকবাল বলল, বুঝতে পেরেছিস দোষ, সেই জন্য তুই দেশের রাষ্ট্রপতি আর আমি তোর পার্সোনাল অ্যাডভোকেট। কথাটা বলে নয়ন ও ইকবাল দুজনেই হাসতে থাকে। তারপর ইকবাল সামিরার সাথে ফোনে কথা বলে আর বলল, আমি ইকবাল শেখ, একজন আইনজীবী। আপনার ভাইয়ের হয়ে কেস লড়তে চাই। আমি ওকে পাঠিয়েছি। ও খুব গরিবের ছেলে, অভাবের জ্বালায় আব্বাস চৌধুরীর কাছে কাজ করে, কিন্তু খুব ভালো মনের মানুষ। আগে ওর দাদু আমাদের কাছে কাজ করতো। ওকে আমি খুব ছোট থেকেই চিনি। কোনো সমস্যা নেই, ওকে বিশ্বাস করে সব কিছু বলতে পারেন। আমি যখন শুনলাম আপনাদের গ্রামের কাছাকাছি কোনো একটা দোকান কাজ পেয়েছে, তখন আমি বললাম আপনাদের কথা, কারণ আপনার ভাই আমাকে সব কিছু বলেছে। তখন আমি ওকে বলি যোগাযোগ করতে আপনাদের সাথে। ওর আমার কথা মতো আপনাদের কাছে গেছে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এর জন্য আমাকে আপনাদের কোনো রকম ভিজিট দিতে হবে না। কোর্টে আপনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আপনার ভাইকে প্রথম থেকে আমার মনে হয়েছিল উনি নির্দোষ, তাই আপনার যখন টাকার অভাবে উকিল দিতে পারবো না বলেই তখন আমি আপনার ভাইয়ের সাথে কথা বলি যে আমি আপনার কেস লড়বো। দয়া করে সহযোগিতা করুন, আপনার ভাইকে বাঁচাতে হবে। কথাটা বলে ফোনটা কেটে দেয় ইকবাল। সামিরা সব কিছুই শুনল। তারপর সে ফোনটা নয়নের দিকে আগিয়ে দিয়ে বলল, ওই আব্বাস চৌধুরী লোকটা ভালো নয়। ওরা ফাঁসিয়েছে আমার ভাইয়াকে। ওদের বাড়িতে একটা মেয়ে থাকে, তার নাম মাইশা। আমার ভাইয়া আর মাইশা ওরা একে অপরকে খুব ভালোবাসতো। আজাদ চৌধুরী আর আব্বাস চৌধুরী দুই ভাই ক্রিমিনাল। ওরা রাজনীতি করে, ওদের অনেক ক্ষমতা, তাই ভয়ে কেউ কথা বলে না। ওরা বিভিন্ন জায়গায় ড্রাগস পাচার করতো, এটা ছিল ওদের ব্যবসা। ওই কলেজে একদিন ড্রাগস পাচার করতে দেখে ফেলেছিল আমার ভাইয়া। তারপর থেকে ওদের ভাইয়ার উপর রাগ ছিল। আজাদ মাইশার বান্ধবী কেয়াকে খুব বিরক্ত করতো। কেয়া এসব পছন্দ করতো না। সে খুব গরিবের মেয়ে ছিল, তার কাছে সম্মানের দাম অনেক বেশি ছিল। একদিন আজাদ দলবল নিয়ে কেয়ার পিছু লাগে। আমার ভাইয়া প্রতিবাদ করেছিল, এই জন্য ওরা আমার ভাইয়াকে খুব মেরেছিল। তারপর আমার ভাইয়া কেয়াকে নিয়ে আজাদের নামে থানায় একটা ডায়েরি করে ভাইয়া মাইশাকে বলেছিল, কিন্তু মাইশা যেহেতু ওদের বাড়ির আশ্রিতা, তাই ও যায়নি ওদের সাথে। থানায় পুলিশ অফিসার খুব ভালো মানুষের ছিলেন। উনি দুই ভাইকে দেখে সতর্ক দেন। এতে ওরা আমার ভাইয়ের উপর আরও রেগে যায়। আব্বাস চৌধুরী লোকটার ক্যারেক্টার ঠিক ছিল না। ও বিবাহিত হলে মাইশার উপর ওর একটা দুর্বলতা ছিল, এটা মাইশা জানতো। আর মাইশা আমার ভাইয়াকে বলেছিল। আব্বাস চৌধুরী জেনে গিয়েছিল যে আমার ভাইয়া নীরবের সাথে মাইশার সম্পর্ক আছে। এই জন্য ভাইয়ের উপর আরও ওদের রাগ বেড়ে যায়। ওরা সুযোগ খুঁজছিল, আর সুযোগ পেয়েও যায়। একদিন ওরা কলেজে গিয়েছিল, আর আমার ভাইয়া যেহেতু প্রাক্তন আর খুব মেধাবী স্টুডেন্ট ছিল, তাই সব অনুষ্ঠানের দাওয়াত করা হতো। ওই কলেজে ডোনার ছিল আব্বাস চৌধুরী, তাই ওকে ইনভাইট করা হয়েছিল। ভাইয়া আর মাইশাকে একসাথে কথা বলতে দেখে আব্বাস চৌধুরী রেগে যায়। আব্বাস চৌধুরী লোক দিয়ে মাইশাকে কলেজের ভেতর ডেকে পাঠায়। মাইশা যেহেতু ওদের বাড়িতে আশ্রিতা, তাই মাইশা কেয়াকে নিয়ে দেখা করতে চায়। আর ওখানেই আজাদ চৌধুরী কেয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। আব্বাস চৌধুরী মাইশাকে ধরতে গেলে মাইশা চিৎকার করে। মাইশা চিৎকারে ভাইয়া ছুটে যায়, কারণ ভাইয়া ওদের পিছনেই ছিল। ভাইয়া চিৎকার করে বলে, আপনারা কি করছেন? তখন আজাদ কেয়াকে নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আর ভাইয়ের সাথে আব্বাস চৌধুরী তর্ক চলতে থাকে। আব্বাস চৌধুরী বলে, তুই কি করতে এখানে এসেছিস? তুই মাইশাকে ছেড়ে দে। তুই জানিস মাইশা আমাদের বাড়িতে থাকে, আমার বাগদত্তা। আমি আমার বউকে ডিভোর্স দিয়ে ওকে আবার বিয়ে করব। এদিকে আজাদ চৌধুরী তার নিজের কাজ মিটিয়ে কেয়ার বুকে ছুরি মারে। কেয়া যন্ত্রণায় ছটপট করতে থাকে। আজাদ কার্য মিটিয়ে বাইরে বেরিয়ে আসে আর তার ভাইকে উদ্দেশ্য করে বলে, কাজ হয়ে গেছে, এবার চলো। এইদিকে দরজা খুলতেই ভাইয়া ও মাইশা ভেতরে ঢুকে যায়, কিন্তু আব্বাস চৌধুরী মাইশাকে জোর করে নিয়ে যায়, সেখান থেকে চলে আসে।
আর আব্বাস চৌধুরী থানায় ফোন করে দেয়, বলে এখানে একটা মেয়েকে রেপ করে খুন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসে। আমার ভাইয়া তখন কেয়াকে বুকে যে ছুরিটা বসানো ছিল সেটা তোলার চেষ্টা করছিল আর বলছিল তোর কিচ্ছু হবে না, কিন্তু পুলিশ ওখান থেকে ভাইয়াকে ধরে নিয়েছে। ভাইয়াকে কোনো কথা বলার সুযোগ দেয় না। পুলিশের সাথে কলেজ কর্তৃপক্ষ অনেকেই ছিল, তারাও বিষয়টা দেখে। তাদেরও সন্দেহ ছিল আদেও ভাইয়া কাজ করেছে কিনা, কারণ ভাইয়া খুব মেধাবী স্টুডেন্ট ছিল। ভাইয়া এই কাজ করতে পারে না, কিন্তু আব্বাস চৌধুরী আর তার সাথে আজাদ এত চিৎকার করে এবং পুলিশের সাথে যুক্ত ছিল, তাই সেই মুহূর্তে ভাইয়া অসহায় ছিল, তার কিছুই করার ছিল না। তারপর তো ভাইয়ার জেল হয়ে যায়। বাবা অনেক চেষ্টা করে ভাইয়ার জন্য, কিন্তু কিচ্ছু করতে পারে না। ভাইয়ার শোকে মা বিছানা নেয়। কিছুদিন পর মা মারা যান, বাবাও মারা যান। আমরা দুই বোনে ফুপির কাছে ছিলাম। এই কিছুদিন হলো এই গ্রামে এসেছি। আমরা কোর্টে হেরে যাই। সব তথ্য প্রমাণ ভাইয়ার বিরুদ্ধে ছিল। বিচারপতি ভাইয়াকে ফাঁসির আদেশ দিয়েছে। আমি দেশের রাষ্ট্রপতির কাছে একটা চিঠি পাঠিয়েছি, যাতে আমার ভাইয়ের বিষয়টা সহানুভূতির দৃষ্টিতে দেখা হোক আর নিজে যেন একটু যাচাই করে, কিন্তু রাষ্ট্রপতির তরফ থেকে কোনো রকম রেসপন্স আমরা পাইনি। কিছুদিন আগেই আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে শুনেছি। উনি খুব ভালো মানুষ, খুব গরিব ঘরের ছেলে, অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় গেছে। তাই বিশ্বাস ছিল উনি হয়তো বিষয়টা বুঝবেন, কিন্তু আল্লাহ যাদের সাথে নেই তাদেরকে কোনো মানুষ সাহায্য করতে পারে না। আমাদের ভাগ্যটাই খারাপ। কথাটা বলে সামিরা চোখ বন্ধ করে কিছু ভাবতে থাকে। সব শুনে নয়ন বলল, সব ঠিক হয়ে যাবে সামিরা, চিন্তা করবেন না। আপনার বোনের জ্বর হয়েছে, ডাক্তার দেখিয়েছেন? আমার কাছে ডাক্তারের ভিজিট ছিল না, মাত্র 20 টাকা ছিল। ওষুধের দোকান থেকে বলে ওষুধ নিয়ে এসেছি। কথাটা বলে নয়ন পকেট থেকে 500 টাকার নোট বের করে বলে, এই টাকাটা রাখুন, আর বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। আমিও গরিবের ছেলে, তাই টাকা নেই আপনাকে দেওয়ার। এটাই ইকবাল ভাইয়া পাঠিয়েছি। বললাম না উনি খুব ভালো মানুষ। আপনার ভাইয়ের প্রতি ওর একটা আলাদা ভালো লাগা কাজ করে উনি পাঠিয়েছেন। উনি আমাদেরকে অনেক সাহায্য করেন। এখন আসছি, নিজের খেয়াল রাখবেন আর বোনের দিকে নজর দিবেন। আর আপনার ফোন নাম্বার দিন, যদি কিছু প্রয়োজন হয় আমি ফোন করব। সবসময় তো আর আসা সম্ভব নয়, হয়তো কেউ কিছু ভাবতে পারে। নয়নের কথা শুনে সামিরা নয়নের দিকে তাকায় আর বলে, আমার মনে হচ্ছে এতদিনে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাবে। ওদের কথা বলার মাঝেই সাদিয়া উঠে আসে আর বলে, আপু, আমি তোমায় যে কথাটা বলেছিলাম তোমার মনে আছে তো? বোনের কথা শুনে সামিরা তাকে চোখ টিপে ইশারা করে পরে বলতে বলে। নয়ন বুঝতে পারে। সে সাদিয়ার উদ্দেশ্যে বলে, কেমন আছো সাদিয়া? জি ভাইয়া, আগের যে ভালো আছি। ডাক্তার দেখালে আরও ভালো হয়ে যাবে। তারপর তোমার কলেজে ভর্তির কি হলো? কলেজে ভর্তির ব্যাপারে বলতে সাদিয়া তখন সামিরার দিকে তাকায়। নয়ন বুঝতে পেরে বলল, তোমাকে চিন্তা করতে হবে না। আমার এক উকিল ভাই আছে, সে তোমাদের ব্যাপারে সব কিছু জানে। তোমার ভাইয়া তাকে সব কিছু বলেছে, তাই কলেজে ফর্ম তুলে ভর্তি হয়ে যাবে। সেই ভাইয়া টাকা দেবে। আমি ভাবছিলাম কলেজে আর ভর্তি হব না, আমি কোনো জব করব। তোমার এখন বয়স কম, এখন পড়াশোনা করো, পরে জব করবে। ভাইয়া, আপনি আমার ভাইয়াকে চেনেন? আমি চিনি না, এক উকিল ভাইয়া আছে, সে চেনে। সে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। আমিও গরিব তোমাদের মতো। আমাদের গ্রামের বাড়িঘর সব বন্যায় ডুবে গেছে, তাই কাজের সন্ধানে এখানে এসেছিলাম। আর ওই আব্বাস চৌধুরীর দোকানে কাজ করি। আব্বাস চৌধুরীর কথা বলতেই সাদিয়া তখন সামিরার দিকে তাকায়। সামিরা বলল, উনি তো নিজে থেকে এসেছেন এখানে, আমরা কি করব? তাছাড়া বলছে উকিল সাহেব ওনাকে পাঠিয়েছে।
আর উনি কাউকে কিচ্ছু বলবেন না। আরও কিছু কথাবার্তা বলে নয়ন ওখান থেকে চলে আসে। রাতের দিকে নয়ন ফোন করে ইকবালকে আর বলে, ধন্যবাদ ইকবাল আমাকে সাহায্য করার জন্য। নয়নের কথা শুনে ইকবাল হাসলো আর বলল, আমি বুঝতে পারছি না তোর পরিকল্পনাকে। একে তো 1 মাসের জন্য একটা গ্রামে গরিব সেজে আছি, আবার তার বাড়িতে এসে গেছি। একজন খুনি আসামিকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, আবার এখন আমাকে তোর সাথে জড়িয়ে ফেলছিস। কি ব্যাপার রাষ্ট্রপতি? ইকবালের কথা শুনে নয়ন হাসতে হাসতে বলল, সিক্রেট, আর কিছুদিন পর সব কিছু জানতে পারবি, ওয়েট করো। রাতের বেলা বাড়ি এলে মাইশা নয়নের ঘরে ডিনার দিতে আর নয়নকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কালকে আপনি সকাল করে বাড়ি চলে আসবেন। কেন মাইশা? কালকে ঝর্ণা ভাবি বাপের বাড়ি যাবে। আমি সন্ধ্যার মধ্যে আপনাকে খাবার দিয়ে রুমের ভিতর ঢুকে পড়ব, আর বেরোবো না। মাইশার কথা বুঝতে না পেরে নয়ন বলল, রুমের ভিতর ঢুকে পড়বে মানে? আপনাকে কি বলবো ভাইয়া, এই বাড়িতে আমার কোনো নিরাপত্তা নেই। শুধু ঝর্ণা ভাবি আছে বলে আমি একটু সেফ থাকি। ও যখন বাপের বাড়ি যাই আমি খুব সাবধানে থাকি। আন্টি সন্ধ্যার পর ঘুমের বড়ি খেয়ে নেয়, তাই তাকে ডাকলেও পাওয়া যাবে না। আর জানেন তো 2 ভাইয়ের ক্যারেক্টার কারোর ভালো নয়। আব্বাস ভাইয়া আমাকে খারাপ নজরে দেখে, আর আজাদ ভাইয়া ওর জন্য আজ আমার বান্ধবী। কথাটা বলতে পারল না মাইশা। আজাদ তখন মাইশা বলে ডাকতে ডাকতে সেখানে চলে এলো। আর মাইশাকে দেখে আজাদ বলল, তোকে সেই থেকে ডাকছি শুনতে পাসনি, আর এই ছেলেটার সাথে কি এমন কথা বলিস? নষ্ট মেয়ে কোথাকার। চল, আর বাড়ির বাকি লোককে খেতে দিতে হবে না? মাইশা চলে যায়। আজাদ বলল, যেমন এখানে কাজ করছিস কাজ করবি, গরিবে ছেলে, বেশি ভেতরে ঢোকার চেষ্টা করবি না, তোকে জানে মেরে ফেলবো। কেউ সন্ধান পাবে না। এই এলাকায় আমাদের রাজ চলে, আমরা এই এলাকার ডন, কথাটা মনে রাখিস। আর বেশি মাইশার সাথে কথা বলবি না। ও তোকে কি বলছিল আমি বুঝতে পারিনি ভেবেছিস? ও বাঁচার পথ দেখছে, ওর সব দরজা বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়ার ভোগে চিনিস, ও কতদিন আর ভাবি ওকে বাঁচিয়ে রাখবে ভাইয়ার কাছে? ওকে আসতেই হবে। কথাটা বলেই আজাদ চলে যায়। নয়নের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তারপরের দিন নয়ন একটা কাজে গিয়েছিল, দেখলো একটা ছেলে আসছে, আর ঠিক সেই সময় একটা ট্রাক যাচ্ছে। ছেলেটা ট্রাকটাকে পাশ দিতে গিয়ে একটা গাছের গুঁড়ি ছিল তার উপরে পড়ে, আর সাথে সাথে ছেলেটির মাথায় আঘাত লাগে আর ছেলেটা অজ্ঞান হয়ে যায়। নয়ন সাইকেল থেকে নেমে ছেলেটাকে তোলে, কিন্তু ছেলেটার কোনো জ্ঞান নেই। নয়ন চিৎকার করে আশেপাশের লোককে ডাকে। তখন পাশ দিয়ে একটা টোটো যাচ্ছিল। কোনোভাবে টোটোকে দাঁড় করিয়ে নয়ন ছেলেটাকে তোলে। খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ছেলেটার অবস্থা ভালো ছিল না। ডাক্তার তাকে ভর্তি করে নেয় এবং তার ব্লাডের দরকার পড়ে। নয়ন ডাক্তারকে বলে, ডাক্তারবাবু আপনি আমার রক্ত দেখতে পারেন। ছেলেটার শরীরে রক্ত ছিল বি পজিটিভ আর নয়নের বি পজিটিভ। দুজনের রক্ত মিলে যায়। নয়ন ছেলেটাকে রক্ত দেয়। বাড়ির লোক খবর পেয়ে সেখানে আসে। নয়ন সারা রাত সেখানে ছিল। তারপরে দিন বাড়িতে এলেই আব্বাস চৌধুরী বলে, তুই আজকে খুব ভালো কাজ করেছিস, তোর জন্য চারিদিকে প্রশংসা শুনতে হচ্ছে। আমার মনে হচ্ছে তুই আমার লাকি পয়েন্ট। নয়ন সেখানে ছিল। ঝর্ণা আব্বাসের কথা শুনে ঝর্ণা বলল, কেন নয়ন ভাই আবার কি করলো? আজকে একটা ছেলের অ্যাক্সিডেন্ট করেছিল, অবস্থা ভালো ছিল না। নয়ন তাকে নিয়ে হসপিটালে যায় আর রক্ত দিয়ে তার প্রাণ বাঁচায়। গ্রামের সকলেই তার প্রশংসা করছে, আর ও যেহেতু আমাদের আশ্রয়ে থাকে তাই ওর প্রশংসা মানে আমাদেরও প্রশংসা। আব্বাসের কথা বুঝতে পেরে ঝর্ণা বলল, শুনেও শান্তি। তোমরা তো আর মানুষের জন্য কিছু করলে না। যাই হোক, নয়ন ভাইয়া তবু মানুষের জন্য ভালো কিছু করছে। এদিকে আজকে নয়নের ছোট বোন তিতলি কলেজে এসেছে। সে কলেজে ঢুকছিল, তার চোখ ছিল মোবাইলের দিকে। আর এদিকে সেই সময় একটা ছেলে তখন কলেজ থেকে বের হচ্ছিল। হঠাৎ ছেলেটা সে ধাক্কা দেয়, আর যার ফলে তার মোবাইলটা পুড়ে যায়।
উল্টে সে আবার চড় মারে ছেলেটাকে আর রেগে গিয়ে বলল, কানা নাকি চোখে দেখতে পাস না, দিলি তো আমার শখের মোবাইলটা ভেঙে। যদি কিছু হয় পুরো জরিমানা করে ছাড়বো। 20,000 টাকা দাম নিয়েছে, গুনে গুনে সব আদায় করব। তিতলির কথায় ছেলেটি রেগে গিয়ে বলল, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমাকে চড় মারার? কথাটা বলে তৌফিক তিতলির দিকে তাকিয়ে থাকে আর সে যেন কথা বলা হারিয়ে ফেলে। এত সুন্দর মেয়ে তার 28 বছর জীবনে সে কখনো দেখেনি। সে কিছু বলছে না দেখে তিতলি বলল, এই কানা, আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি কি বলছি শুনতে পাসনি? আমার মোবাইলটা কাজ করছে না, মনে হয় কিছু খারাপ হয়ে গেছে, রিপেয়ার করতে হবে। তিতলির কথা শুনে সেখানে চলে আসে তিতলির বান্ধবী নেহা। নেহা বলল, এই তুই কি বলছিস? ইনি কলেজের প্রফেসর তৌফিক স্যার, তুই এইভাবে স্যারের সাথে কথা বলছিস? চল এখান থেকে। নেহার কথা শুনে তিতলি তখন তৌফিকের দিকে তাকিয়ে থাকে। তৌফিক তখন তিতলির দিকে তাকিয়েছিল। তিতলি আর কিছু না বলে সে নেহার হাত ধরে সেখান থেকে ছুটে চলে যায়। তিতলি নেহাকে বলে, এই তুই আমাকে বলবি তো উনি কলেজের স্যার, তাহলে ওর সাথে আমি এরকম বাজে ব্যবহার করতাম না। তুই আমাকে সেই সুযোগটা দিয়েছিস, দোষ তোর ছিল। তুই রাস্তার দিকে না তাকিয়ে মোবাইল দিকে তাকিয়েছিলিস, তারপর আবার তুই চর মেরেছিস, কানা বলেছিস। উনি আর তোকে ছাড়বে? এক্ষুনি হয়তো প্রিন্সিপালের কাছে রিপোর্ট করবে। উনি এই 6 মাস হলেই কলেজে জয়েন করেছে। যদি উনি আমাদের ডিপার্টমেন্টের নয়, তবে কলেজের তো স্যার। আর আমি শুনেছি উনি এই কলেজের থেকে পাশ করে বেরিয়েছে, খুব মেধাবী স্টুডেন্ট, ফিজিক্সের টিচার। আরে আমি তো জানতামই না ওটা স্যার বলে। ঠিক আছে, আমি স্যারের কাছে পরে সরি বলে নিব। কথাটা বলে তারপর দুজনে ক্লাসে ঢুকে পড়ে। প্রথম ক্লাস ছিল নিজাম স্যারের। যথারীতি নিজাম স্যার ক্লাস করে বেরিয়ে গেল। সেদিন তিতলিকে আর কোনো সমস্যায় পড়তে হলো না। এদিকে তৌফিক সব কিছু নজর রাখছে। মেয়েটা কোন ডিপার্টমেন্টে সে যখন জানতে পারলো মেয়েটা ইংলিশে অনার্স করছে আর নিজাম স্যার এই ক্লাসে লেকচারার, তৌফিক ঠিক করলো তার পরের দিনই ক্লাসটা নিজাম স্যারকে অনুরোধ করবে, ওনার পরিবর্তে উনি নেন। তারপরের দিন তিতলি কলেজে এসে কোনোরকম ঝামেলা না করে নিজের ক্লাসে বসেছিল। এদিকে নিজাম অফিস রুম থেকে ক্লাসের উদ্দেশ্যে বেরোলেই তৌফিক বলল, নিজাম স্যার, আপনার সাথে কিছু কথা আছে। তৌফিকের কথা শুনে নিজাম স্যার বলল, হ্যাঁ তৌফিক বলো। স্যার, আজকে আপনার ক্লাসটা যদি আপনার পরিবর্তে আমি নেই, অসুবিধা আছে? তৌফিকের কথা বুঝতে না পেরে নিজাম বলল, ঠিক বুঝতে পারলাম না তোমার কথা। তৌফিক, ঠিক কি বলতে চাইছো? স্যার, ওই ক্লাসে আমার প্রেয়সী আছে, আজকে আমি তাই ক্লাসটা নিতে চাইছি। নিজাম স্যার তৌফিকের থেকে সিনিয়র কিন্তু খুব মজার মানুষ। তারপর তৌফিক নিজামকে সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে নিজাম হাসতে হাসতে বলল, ও এই ব্যাপার, প্রথম দেখে ক্রাশ খেলে? হ্যাঁ আমি দেখেছি মেয়েটাকে, দেখতে খুব মিষ্টি। ঠিক আছে, তুমি যখন বলছো তুমি ক্লাসটা করো, তবে মেয়েটাকে খুব কঠিন শাস্তি দিও না। মেয়েরা এমনিতেই দুর্বল হয়, শেষে শাস্তি দিতে গেলে দেখবেন মেয়ে আর তোমার প্রেমে পড়বে না। চর মেরেছে তুমি, আর পরিবর্তে মেয়েটাকে কানটা ওতে হবে। ধন্যবাদ স্যার। ক্লাসে বসে তখন নেহা আর তিতলি গল্প করছিল। ঠিক সেই সময় তৌফিক ক্লাসে আসে। তাকে দেখে তিতলি নেহা দুজনে তাকিয়ে থাকে। তৌফিক কোনো দিকে না তাকিয়ে সকলকে বসতে বলে, তারপর সবার নাম জিজ্ঞাসা করে। যখন তিতলির কাছে আসে তখন তিতলি বলে, আমার নাম শবনম তিতলি। তিতলির কথা শুনে তৌফিক বলল, তেতলি, তুমি কোন রাজ্যের রাজকুমারী? তৌফিকের কথায় তিতলি কোনো উত্তর দেয় না, মাথা নত করে নেয়। তৌফিক একটু চিৎকার করে বলল, কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? সরি স্যার, ভুল হয়ে গেছে। কিসের সরি? তৌফিকের কথায় তিতলি বলল, সেদিনের জন্য সরি, সেদিন ভুলটা আমারই ছিল, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তো চাইলেই হবে না মিস তেতলি, তোমাকে তো শাস্তি পেতেই হবে। কি শাস্তি স্যার? আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর। তারপর তৌফিক তাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করে, যার বেশিরভাগ উত্তর তিতলি দিতে পারে না। তৌফিক তিতলিকে বলল, ক্লাসের বাইরে কান ধরে উঠবোস করো 100 বার,
লজ্জা করে না? ক্লাসের পড়া করতে পারো না, আবার বড় বড় কথা বলছো। সারাদিন মোবাইলে পড়ে থাকলে আর কি করে হবে? বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। আজকে তুমি মেয়ে বলে আমি তোমাকে চটটা মারতে পারলাম না, তা না হলে আমাকে চর মারার শাস্তি তুমি বুঝতে পারতে। তবে শাস্তি আমি দেব, এটা ভবিষ্যতে। এখন যেটা বললাম সেটা করো। তৌফিকের কথা শুনে তিতলি কান্না করতে করতে ক্লাসের বাইরে বেরিয়ে আসে। তারপরও কান ধরে উঠা বসা শুরু করে। নিজাম স্যার অফিস থেকে সব লক্ষ্য করছিল। ক্লাস শেষ হতেই তৌফিক ক্লাস থেকে বেরিয়ে যায়। তিতলি ক্লাসে ঢোকে। নেহা বলল, দেখলি তো, সেই জন্যই বলেছিলাম ভেবে কাজ করতে হয়, দোষ করলে এরকম শাস্তি পেতে হবে। আমি শুনেছি এস স্যার খুব রাগী এবং ডিসিপ্লিন মেনটেন করে চলে। এবার থেকে সতর্ক থাকবি, আর যখন তখন জায়গা থেকে চড় মারবি না। কিন্তু এই স্যারের তো ক্লাস এটা নয়, উনি কেন এসেছেন? মনে হয় তোকে শাস্তি দেওয়ার জন্যই নিজাম স্যারের কাছ থেকে ক্লাসটা ধার নিয়েছে। নেহার কথা শুনে ক্লাসের সবাই হেসে ওঠে। তৌফিক অফিসে ঢুকলেই নিজাম বলল, পছন্দের মানুষকে এভাবে কেউ শাস্তি দেয়? না স্যার, ভালোবাসা আরও গভীর হবে। তৌফিকের কথা শুনে নিজাম বলল, অল দ্য বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমার ভালোবাসার জয় হোক। তোমার মাও অনেক দিন থেকেই মেয়ে দেখতে বলছিল। যাকগে, আন্টিকে তাহলে বলতে হবে আপনার বৌমা পেয়ে গেছি। এখন কিছু বলতে হবে না, আগে খেলাটা জমাই তারপর। তারপরেতেরও নিজামের পরিবর্তে তৌফিক ক্লাসে আসে আর একই আচরণ করে তিতলির সাথে। তিতলি রেগে যায় আর বলে, এটা তো নিজাম স্যারের ক্লাস, আপনি কেন আসছেন? তো তার কৈফিয়ত কি আমি তোমায় দেব? আমি জানি আপনি আমাকে জ্বালাতে আসছেন, আর ইচ্ছে করে আমি তো সরি বলেছি, আবার সরি বলছি। কান ধরে উঠবস করেছি, আর কত শাস্তি দেবেন আমাকে? তুমি কতটা নিতে পারবে, আমি ততটাই দেব তোমায়। আমি শাস্তি চাই না। তাহলে তুমি কি চাও? ভালোবাসা। স্যারেরা যেমন ভালোবাসে স্টুডেন্টদের সাথে কথা বলে, আমি সেরকম ব্যবহার চাই। তিতলির কথা শুনে তৌফিক মজা করে বলল, ঠিক আছে, এবার থেকে আমার ভালোবাসা দেখবে, আর তোমায় শাস্তি দেব না, ওকে? ক্লাসে এসে নিজাম স্যারের উদ্দেশ্যে তৌফিক বলল, স্যার, এবার থেকে আপনি ক্লাসে যাবেন। ও আর আমার কাছ থেকে শাস্তি চায় না, ভালোবাসা চায়। আমি বলেছি তাই হিসেব বরাবর হয়ে গেছে, তাই আর আমার ওই ক্লাসে যাওয়ার দরকার নেই। তৌফিকের কথা শুনে নিজাম হাসতে হাসতে বলল, ভালোই হয়েছে, খুব তাড়াতাড়ি দাওয়াত পাচ্ছি। মাকে বলে ওদের বাড়িতে প্রস্তাব পাঠাবো। শুনেছি ওর বাবা ব্যবসা করে, আরও এক ভাইয়া আছে, সে নাকি চাকরি করে, বেশিরভাগ সময় বাইরে থাকে। রাতের দিকে তিতলি তখন মোবাইল ঘাঁটছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অপরিচিত নাম্বার। সে সালাম জানিয়ে ফোনটা রিসিভ করে আর বলে, কে বলছেন? এত মোবাইল ঘাটলে মাথা খারাপ হয়ে যাবে, তখন তো আবার আমাকে পাগল বউ নিয়ে ঘর করতে হবে। হ্যালো, কে বলছেন? আমাকে চিনবে না সোনা, তোমার বিরহে আমি আর পারছি না, প্লিজ আমাদের মিলনের ব্যবস্থা করো। তৌফিকের কথা শুনে তিতলি শোয়া থেকে উঠে পড়ে আর বলল, হ্যালো, কে বলছেন? এত রাতে ফোন করে এ ধরনের কথাবার্তা, এসবের মানে কি? আমি কিন্তু অভিযোগ করব। থানায় গিয়ে বলে তো কোনো লাভ নেই, থানা তোমার কথা শুনবে না। আমি তোমায় অনেক ভালোবাসি, খুব তাড়াতাড়ি আমি তোমার জামাই হচ্ছি, আর তুমি আমার অর্ধাঙ্গিনী হচ্ছ। কথাটা বলে তৌফিক ফোনটা কেটে দেয়। তিতলি হ্যালো হ্যালো বলল। ওপার থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তিতলি আর সারা রাত ঘুমায় না। তারপরের দিন তিতলি যখন কলেজে ঢুকছিল, দেখলো তৌফিক স্যার গেটের সামনে দাঁড়িয়ে একটা ছাত্রীর সঙ্গে কথা বলছিল। তিতলি বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপর পড়াশোনা কেমন হচ্ছে? চলছে স্যার। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাওনি, মোবাইল ঘাটছিলে। না স্যার, ঘুমিয়েছি। ঘুমাবো না কেন? আজকালকার ছেলে মেয়েদের আবার রাতের বেলা মোবাইলে ফোন আসে, তোমার কেউ সেরকম নেই তো? না স্যার, আমি এখন মন দিয়ে পড়াশোনা করতে চাই। খুব ভালো কথা, জীবনে অনেক বড় হও। কথাটা বলে তৌফিক চলে যায়। বুঝতে পারে ফোনের সেই ভয়েসটা তৌফিক স্যারের ছিল, তাই সেও মজা করছিল। তিতলি বিষয়টা নেহাকে বলল। সব শুনে নেহা বলল,
তুই শিওর ফোনটা তৌফিক স্যারের ছিল? হুম। ঠিক আছে, আজকে যদি ফোন করে তুই ফোনে রেকর্ড করে রেখে দিবি, আমাকে কালকে শোনাবি, আমি বলে দিব ভয়েসটা আদেও ঠিক স্যারের কিনা। ঠিক আছে, ওই ব্যাটার চালাকে আমি ধরে ফেলেছি, আমি আর ছাড়বো না। তারপরের দিন তিতলি ফোনে অপেক্ষা করছিল, কিন্তু কোনো ফোন আসে না। এভাবে কেটেছে আরও 2 দিন, কিন্তু তৌফিকের ফোন আসে না। তিতলি কলেজে গিয়ে তৌফিক স্যারকে খোঁজে, কিন্তু কোথাও দেখতে পায় না। তার মন খারাপ হয়ে যায়। সেটা থেকে নেহা বলে, আমার কি মনে হয় জানিস, শুধু স্যার নয়, তুইও স্যারের প্রেমে পড়েছিস। কি সব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা নয়, যা বলছি সত্যি বলছি। এদিকে নয়নের সাথে সামিরাদের সম্পর্কটা খুব ভালো হয়েছে। নয়ন প্রায় ফোন করে। সামিরা কথা বলতে নয়নের সাথে ভালোই লাগে। এদিকে সাদিয়া কলেজে ভর্তি হয়েছে। আজকে নয়ন মাইশাকে বলছে, মাইশা, সেদিন ঝর্ণা ম্যাডাম ছিল না বলে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, আমি খাবার টেবিলে ঢাকা দিয়ে নিজের রুমে শুয়ে পড়েছিলাম। আমাকে ঝর্ণা ভাবি ওটাই বলেছিল। ঝর্ণা ম্যাডাম সব কিছু জানে, দুটো ভাইয়ের কীর্তি। সব জানে, তবু বাচ্চা হয়ে গেছে, কি করবে, সংসার করছি। তাছাড়া ওর বাবা একজন পুলিশ অফিসার। ওর বাবা বলেছে যদি ওর মেয়ের ওপর অত্যাচার করে তাহলে ও কাউকে ছেড়ে কথা বলবে না। সেজন্য ওরা ঝর্ণা ভাবিকে ঘাটাতে সাহস করে না। রাতের দিকে সামিরা ফোন করলো নয়নকে। নয়ন ফোন রিসিভ করে বলল,